প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর তোমাদের সাথে আছি আমি, চৌধুরী রাশেদুল নবী, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা কলেজ। অনার্স প্রথম বর্ষের ছাত্রদের সাথে কোর্স নম্বর 1003। এই কোর্সটিতে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বাক্য। বাক্য বাংলা ব্যাকরণের বা আমরা বলতে পারি যে বাংলা ভাষার গঠনের খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান। কারণ বাক্য থেকেই কিন্তু আমরা কি করি, মনের ভাবকে প্রকাশ করি এবং আমরা ভাষার প্রয়োগ করে থাকি। তাহলে আমাদের এই যে ভাষার ব্যবহার বা আমাদের যে মনের ভাব প্রকাশ, সেক্ষেত্রে কিন্তু একটি সঠিক বাক্য ব্যবহারের অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে। এই বাক্য ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম নীতি রয়েছে এবং বাক্য আমরা যদি শুদ্ধভাবে ব্যবহার না করতে পারি তাহলে আমাদের ভাষা শুদ্ধভাবে আমরা প্রকাশ করতে পারবো না। তো আমরা কিন্তু যে জিনিসটি আমাদের হয় সেটি হচ্ছে বাক্য ব্যবহার আমরা করছি, কিন্তু বাক্যের মধ্যে বিভিন্ন ধরনের ত্রুটি বিচ্যুতি রয়ে যায়। তো বাক্যের বিভিন্ন উপাদান, একটি সার্থক বাক্য হওয়ার জন্য কি কি নিয়ম, বাক্যে যে পদ সংস্থাপনের ক্রম, বিশেষ করে কোথায় কোন পদটি বসবে বাক্যে, এই বিষয়গুলো কিন্তু আমাদের জানা প্রয়োজন। তো আমরা প্রথমে যেটি বলছিলাম যে বাক্য কাকে বলে। বাক্য সুবিন্যস্ত শব্দের সমষ্টি। যখন কিছু শব্দ সুবিন্যস্তভাবে ব্যবহৃত হয়ে অর্থ প্রকাশে সক্ষম হয় তখন আমরা তাকে বাক্য বলি। এই বাক্য সম্পর্কে বিভিন্ন মনীষী বিভিন্ন রকম সংজ্ঞা দিয়েছেন। আমরা যদি দু একটি সংজ্ঞা পড়ে দেখি তাহলে, যেমন আমার হাতে যেটা আছে, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, বাংলা সাহিত্যের বা বাংলা ভাষার ক্ষেত্রে খুবই একজন আলোচিত গবেষক। উনি বলেছেন উনি তার যে ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ, বইটি খুব আলোচিত বই। এখানে উনি উল্লেখ করেছেন যে পদ বা শব্দ সমষ্টির দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় সেই পদ বা শব্দ সমষ্টিকে বাক্য বলে। আবার ডক্টর সুনীল কুমার মুখোপাধ্যায় উনি বলেছেন, পরস্পর অর্থ সম্বন্ধ বিশিষ্ট যে পদগুলোর দ্বারা একটি সম্পূর্ণ ধারণা বা বক্তব্য প্রকাশ পায় সেই পদগুলোর সমষ্টিকে বাক্য বলে। আসলে আমরা যে কথাটি বিশ্লেষণ করলে একই কথা দাঁড়ায়, যে সুশৃঙ্খল যে পদবিন্যাস যার মধ্য দিয়ে বক্তা মনের ভাবকে প্রকাশ করতে পারে সেটাই বাক্য। তো আমরা একাধিক দৃষ্টিকোণ থেকে কিন্তু এই বাক্যের শ্রেণী বিভাগ করতে পারি। বাক্যকে অনেকভাবে ভাগ করা যায়। যেমন তুমি দেখো যে অংশগত শ্রেণী বিভাগ, বাক্যের যে আমরা অংশগত শ্রেণী বিভাগের কথা বলি, সেখানে কিন্তু আমরা দেখব যে বাক্যের আসলে দুইটি অংশ। একটি হচ্ছে বাক্যের উদ্দেশ্য আর আরেকটি হচ্ছে বিধেয়। এটা আমরা সবাই জানি যে উদ্দেশ্য কোনটি, উদ্দেশ্য কাকে বলে, যার সম্পর্কে কিছু বলা হয় সেই উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় সেই বিধেয়। যেমন আমরা যদি বলি যে রহিম ভালো ছেলে, তাহলে এখানে কার সম্পর্কে কথাটা বলা হচ্ছে? রহিম সম্পর্কে। রহিম হবে এই বাক্যটির উদ্দেশ্য, আর রহিম সম্পর্কে যা বলা হয়, এই যে ভালো ছেলে, এই ভালো ছেলেটি হচ্ছে বিধেয়। আমরা দেখব এক একটি বাক্যের মধ্যে কিন্তু একটি সমাপিকা ক্রিয়া থাকতে হয়। এখন এই যে রহিম ভালো ছেলে, এটার মধ্যে কোনো সমাপিকা ক্রিয়া আমরা দেখছি না, কিন্তু ক্রিয়া আছে, সেই ক্রিয়াটি ঊর্ধ্ব আছে, রহিম হয় ভালো ছেলে। তাহলে সমাপিকা ক্রিয়া কিন্তু অবশ্যই থাকতে হবে, নাহলে বাক্য অর্থপূর্ণ হবে না। এবং এই সমাপিকা ক্রিয়া সাধারণত বিধেয় অংশে থাকে। এই উদ্দেশ্যের সাথে আবার কোনো বিশেষণ স্থানীয় শব্দ বসে উদ্দেশ্যের সম্প্রসারণ হতে পারে। ঠিক তেমনি বিধেয়ের সাথেও কিন্তু আরও কোনো বিশেষণ স্থানীয় শব্দ যুক্ত হয়ে বিধেয়ের সম্প্রসারণ হতে পারে। তোমার মনে হতে পারে যে উদ্দেশ্য যার সম্পর্কে বলেছে, কিন্তু একটি বড় বাক্য যদি হয় তখন কিন্তু আমরা দেখব যে উদ্দেশ্যের আগে আরও কিছু শব্দ অনেক সময় জুড়ে দেয়া হয় বা শব্দ থেকে যায়,
এই জায়গাটিকে বলা হয় উদ্দেশ্যের সম্প্রসারণ। আমি যদি একটা উদাহরণ দিই, যেমন এই যে ডাকাত দল ধরা পড়েছে, তাহলে ডাকাত দল কার সম্পর্কে বলছে? ডাকাত দল। ডাকাত দল হলো উদ্দেশ্য, আর ধরা পড়েছে হলো বিধেয়। কিন্তু এটার আগে যদি আমরা একটু সম্প্রসারণ যুক্ত করি যে কুখ্যাত ডাকাত দল ধরা পড়েছে, তাহলে ওই যে কুখ্যাত যে অ্যাডজেক্টিভ, এটা কিন্তু উদ্দেশ্যের আগে বসলো। ডাকাত দল এখানে উদ্দেশ্য, তার আগে বললো যে ভয়ঙ্কর ডাকাত দল, তাহলে ভয়ঙ্করটা হচ্ছে এখানে উদ্দেশ্যের সম্প্রসারণ। এভাবে উদ্দেশ্যের আগে উদ্দেশ্যের সম্প্রসারণ যুক্ত হতে পারে, বিধেয়ের আগে বিধেয়ের সম্প্রসারণ যুক্ত হতে পারে। তাহলে আমরা বাক্যের শ্রেণী বিভাগে প্রথম একটি শ্রেণী বিভাগ দেখলাম, যেটা অংশগত। সেখানে দুই রকম কিন্তু হয় বাক্য, মানে বাক্যের দুইটি অংশ আছে, একটি হলো উদ্দেশ্য আর একটি হলো বিধেয়। এবং বিধেয় অংশে সমাপিকা ক্রিয়া থাকবে, তাছাড়া বাক্য গঠিত হবে না। তোমাদের প্রশ্ন হতে পারে, তাহলে অসমাপিকা ক্রিয়া? অসমাপিকা ক্রিয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন আমি ভাত খাই, এখানে কোনো অসমাপিকা ক্রিয়া নেই, বাক্য কিন্তু সম্পূর্ণ হয়েছে। আবার আমি ভাত খেয়ে কলেজে যাই, এখানে কিন্তু আবার অসমাপিকা ক্রিয়া আছে। তাহলে আমরা এটা দেখতে পেলাম যে বাক্যের মধ্যে কিন্তু সমাপিকা ক্রিয়া থাকতেই হবে, আর অসমাপিকা ক্রিয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। তবে কখনো কখনো আবার কি হয়, বাক্যে ক্রিয়াপদটি উহ্য থাকে। যেমন বিশেষ করে আমরা প্রথম যে উদাহরণটা দিয়েছিলাম যে রহিম ভালো ছেলে, সেখানে কিন্তু কোনো সমাপিকা ক্রিয়া ওইভাবে লেখা ছিল না, কিন্তু উহ্য ছিল, রহিম হয় ভালো ছেলে। একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, সাধারণত হ এবং আছো, হ এবং আছো ধাতু গঠিত ক্রিয়াপদগুলো সাধারণত অনেক ক্ষেত্রেই উহ্য থাকে। মনে রাখতে হবে, হ এবং আছো ধাতু। তোমাকে একজন ফোন করে জিজ্ঞাসা করলো তুমি কেমন আছো, তো তুমি উত্তর করছো ভালো। এই শুধু ভালো বললেই কিন্তু উত্তরটা হয়ে গেল, উনি বুঝে যাবেন যে তুমি বলতে চাচ্ছ ভালো আছি। তো আছিটা এখানে উহ্য রইল। আবার উনি পরের প্রশ্নটা করবেন তোমার মা কেমন, আছেন শব্দটা কিন্তু উনি উহ্য রাখলেন। তোমার মা কেমন মানে তোমার মা কেমন আছেন। তাহলে এইভাবে আছো ধাতু থেকে গঠিত ক্রিয়াপদ অনেক ক্ষেত্রে উহ্য থাকে। আরেকটা ধাতু হচ্ছে হ ধাতু। যেমন আমরা বলি আজকে খুব গরম, গরম অনুভূত হয়, অনুভূত হয়টা আমরা বলি না। উনি আমার ভাই হন, হনটা কিন্তু আমরা বলি না। তাহলে এই যে কিন্তু বুঝতে পারি যে এখানে একটি ক্রিয়াপদ উহ্য আছে। তো হয় এবং আছো ধাতু গঠিত ক্রিয়াপদ বাক্যে অনেক ক্ষেত্রে উহ্য থাকতে পারে। যাই হোক, আমরা অংশগত শ্রেণী বিভাগ দেখলাম, যেখানে বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় এই দুই রকম আমরা দেখলাম। তারপরে রয়েছে খণ্ডগত। বাক্যকে আমরা খণ্ডগতভাবেও কিন্তু ভাগ করতে পারি। বাক্যে অনেক সময় কি হয়, একটি বাক্যে দুইটি বাক্যাংশ থাকে, একটি হচ্ছে প্রধান খণ্ডবাক্য আর একটি হচ্ছে অপ্রধান খণ্ডবাক্য। তুমি বিশেষ করে, আমি যদি একটু সহজ করে বলার চেষ্টা করি, যে জটিল বাক্য বা যৌগিক বাক্যগুলা যদি দেখো, সেখানে দেখবে কি যে দুইটি অংশ আছে। এই দুইটি অংশের মধ্যে কিন্তু একটাকে আমরা বলি প্রধান। বিশেষ করে জটিল বাক্যে একটি বাক্য থাকে শর্তবাচক আর একটি বাক্য থাকে শর্তর পরিপূরক। তাহলে এই যে আমাদের বলছে যে প্রধান খণ্ডবাক্য আর অপ্রধান খণ্ডবাক্য, অপ্রধান খণ্ডবাক্য কোনটা? যেটি শর্তবাচক সেটি হচ্ছে অপ্রধান খণ্ডবাক্য, আর যেটি তোমার শর্ত মানে বাক্যটিকে শেষ করে, বক্তব্যটাকে পরিপূরণ করে, সম্পূর্ণতা বোঝায়, সেটাই কিন্তু হচ্ছে প্রধান খণ্ডবাক্য। যেমন যে পরিশ্রম করে সে সফলতা লাভ করে। তো এই যে যে পরিশ্রম করে এটা হচ্ছে অপ্রধান অংশ, কারণ এটা কিন্তু এই সফলতা লাভ করে ওইটার শর্তটা হচ্ছে পরিশ্রম করা। তাহলে অপ্রধান খণ্ডবাক্যগুলো কিন্তু সাধারণত শর্তবাচক হয়, আর প্রধান খণ্ডবাক্যগুলো সাধারণত বাক্যটিকে শেষ করে। এবং প্রধান খণ্ডবাক্যগুলো সাধারণত আলাদাভাবে অর্থ প্রকাশ করে থাকে। যদি একটা উদাহরণ বলে এরকম যে কোথাও আমি ধান না পেয়ে তোমার কাছে এসেছি, তাহলে এই যে তোমার কাছে এসেছি এটা কিন্তু একটি আলাদা একটি বাক্য হিসেবে আমাদের আমি তোমার কাছে এসেছি এটুকু বললেও কিন্তু অর্থ প্রকাশ হয়। তাহলে আমরা দেখব যে অর্থ প্রকাশ করতে পারবে আমাদের প্রধান খণ্ডবাক্যগুলো, আর অপ্রধানগুলো কিন্তু অর্থ প্রকাশ করতে পারবে না। আমাদের আরেকটি বাক্যের ভাগ রয়েছে গঠনগত বাক্য, গঠনগত যে শ্রেণী বিভাগ। তাহলে বাক্যের শ্রেণী বিভাগের মধ্যে আমরা আসলে গঠনগত শ্রেণী বিভাগটাই কিন্তু মূল বুঝে থাকি, যে বাক্য আসলে গঠনগত দিক থেকে তিন ধরনের হয়। একটি হচ্ছে সরল বাক্য, জটিল বাক্য, আর হলো যৌগিক বাক্য। এই তিন ধরনের বাক্য আছে গঠনগত দিক থেকে। সরল বাক্যটি কেমন? সরল বাক্য কিন্তু আমরা যদি একটু বিশ্লেষণ করি, যে সরল বাক্য হচ্ছে যার একটি মাত্র উদ্দেশ্য এবং একটি মাত্র বিধেয়।
এই সম্প্রসারণ থাকতে পারে, সেটা আমরা আগেই দেখেছি, কিন্তু একটি উদ্দেশ্য আর একটি বিধেয় নিয়ে যে বাক্যটি হয় সেটাকে আমরা বলছি সরল বাক্য। যেমন এই যে রহিম ভাত খায়, এটা একটু সরল বাক্য। এই সরল বাক্যের কিন্তু অসমাপিকা ক্রিয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন রহিম ভাত খেয়ে কলেজে যায়, এখানে কিন্তু অসমাপিকা ক্রিয়া আছে, কিন্তু সমাপিকা ক্রিয়া থাকবে। তাহলে একটি উদ্দেশ্য একটি বিধেয় এবং বিধেয়তে একটি সমাপিকা ক্রিয়া, এই বৈশিষ্ট্য নিয়ে যে বাক্যটি হয় সেটাকে আমরা বলি সরল বাক্য। আর জটিল বাক্য কি? জটিল বাক্য হচ্ছে দুইটি অংশ থাকে, এবং একটি হচ্ছে অপ্রধান খণ্ডবাক্য আর একটি প্রধান খণ্ডবাক্য, যেটা আমরা একটু আগে খণ্ডবাক্যের ক্ষেত্রে আলোচনা করছিলাম। অপ্রধানটি শর্ত প্রকাশ করে আর প্রধান খণ্ডবাক্যটি সেই শর্তের পরিপূর্ণতা প্রকাশ করে, তখন আমরা তাকে বলি জটিল বাক্য। এবং এই জটিল বাক্যগুলো তুমি সাধারণত কি করে? সাপেক্ষ সর্বনাম অথবা নিত্য সম্বন্ধী অব্যয় দ্বারা যুক্ত থাকে, তাদেরকে আমরা বলি জটিল বাক্য। একটা উদাহরণ আমরা যাই, কারণ জটিল বাক্যটা অনেকের কাছে হয়তো একটু জটিল লাগছে। তো আমরা একটু যদি বোর্ডের কাছে আসি, তাহলে একটি উদাহরণ যদি দিই, যে পরিশ্রম করে সে সফল হয়। তাহলে এটা কিন্তু একটা জটিল বাক্য, কেননা এখানে যে পরিশ্রম করে এটি একটা অংশ আছে, সে সফল হয় এটি একটা অংশ আছে, দুইটি অংশ মিলে কিন্তু এই জটিল বাক্য হয়। এবং এটা হচ্ছে অপ্রধান খণ্ডবাক্য। আর অপ্রধান খণ্ডবাক্য কারণ এটা শর্ত প্রকাশ করছে, এবং এটি হচ্ছে আমাদের প্রধান বাক্য খণ্ডবাক্য, যেখানে তার শর্তটি প্রকাশ করছে এবং অর্থটি আমাদের পরিপূর্ণতা দিচ্ছে, বাক্যটি শেষ হচ্ছে। জটিল বাক্যের ক্ষেত্রে একটা জিনিস কিন্তু মনে রাখবে তোমরা একটু, সেটা হলো জটিল বাক্যগুলো সাধারণত এই যে সাপেক্ষ সর্বনাম, অর্থাৎ সাপেক্ষ সর্বনাম হচ্ছে এক ধরনের সর্বনাম যারা কি একটি আরেকটি মানে এক জোড়া সর্বনাম এবং একটি আরেকটির উপর নির্ভরশীল থাকে। তো জটিল বাক্যগুলো এইভাবে সাপেক্ষ সর্বনাম দ্বারা যুক্ত হয় অথবা নিত্য সম্বন্ধী অব্যয় দ্বারা যুক্ত হয়। নিত্য সম্বন্ধী অব্যয়ও কিন্তু এক ধরনের অব্যয়, যে অব্যয়গুলো কি হয় আসলে একাধিক অব্যয় এবং তারা কিন্তু পরস্পর সম্বন্ধে যুক্ত থাকে, সেটাকে আমরা বলি নিত্য সম্বন্ধী অব্যয়। যেমন আমরা যদি বলি যে আমি দিনরাত পরিশ্রম করব, তথাপি আমরা নিত্য সম্বন্ধী অব্যয়ের একটা উদাহরণ যদি দিই, যেমন যদি এরকম বলে যে যেহেতু সে ভালো কাজ করেনি সেহেতু সে দোষী সাব্যস্ত হয়েছে। এই যে যেহেতু সেহেতু, এগুলো কিন্তু নিত্য সম্বন্ধী অব্যয়। যদি তুমি পরিশ্রম করো তাহলে সাফল্য পাবে, এই যে যদি তাহলে। তাহলে সর্বনাম কিন্তু কি? প্রোনাউন। তো প্রোনাউন এটা একজোড়া প্রোনাউন হতে পারে সাপেক্ষ সর্বনাম, আবার একজোড়া কিন্তু তোমার অব্যয় হতে পারে, তখন আমরা তাকে নিত্য সম্বন্ধী অব্যয় বলি। আর যৌগিক বাক্যে আমরা দেখব দুইটি নিরপেক্ষ বাক্য থাকে এবং দুইটি নিরপেক্ষ বাক্য মাঝখানে একটি সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়। আমি সারাদিন পরিশ্রম করব কিন্তু কারো কাছে হাত পাতবো না, এই যে মাঝখানে একটা কিন্তু দিয়ে যুক্ত হয়েছে, দুই পাশে দুইটি স্বাধীন বাক্য এবং দুইটি বাক্যের মধ্যেই সমাপিকা ক্রিয়া আছে। আমরা এই বিষয়গুলো কিন্তু মানে সবাই জানি, তারপরেও যেহেতু বাক্য আলোচনা করছি আমি তোমাদের আরেকটু স্মরণ করিয়ে দিলাম, এবং তারপরে আরো কিছু আলোচনা আছে। তবে আমি তোমাদের বাক্যের এই সরল, জটিল এবং যৌগিক বাক্য, যেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ অংশ, এটাকে আমি একটু এঁকে দেখাই। সরল বাক্যে কিন্তু দেখবে এরকম একটি সরল রেখা থাকে, এর গঠনটা একটি সরল রেখা থাকে যার শেষে একটি সমাপিকা ক্রিয়া থাকে। আর জটিল বাক্যে তুমি দেখবে যে দুইটি অংশ থাকে এবং এটার শেষে একটি সমাপিকা ক্রিয়া থাকে। আর যৌগিক বাক্যেও কিন্তু দুইটি অংশ থাকে, এটার কিন্তু শেষে সমাপিকা ক্রিয়া থাকে, এই শেষে মানে উভয় অংশেই সমাপিকা ক্রিয়া থাকে। তো জটিল আর যৌগিকের আরেকটি পার্থক্য হচ্ছে জটিল বাক্যের শুরু এবং মাঝেই কিন্তু তোমার যেটা হয় যে সাপেক্ষ সর্বনাম বা নিত্য সম্বন্ধী অব্যয় হয়, আর যৌগিক বাক্যের কিন্তু আমাদের মাঝখানে সাপেক্ষ সর্বনাম বা নিত্য সম্বন্ধী অব্যয় যুক্ত হয়। এইভাবে কিন্তু আমরা দেখব যে এই সরল, জটিল এবং যৌগিক এই তিনটি বাক্যের গঠন নিষ্পন্ন হয়। তো একটু আমি সমীকরণের মতো এঁকে দিলাম, আশা করছি তোমরা এটা বুঝতে তোমাদের সুবিধা হবে। তারপরে আমরা কিন্তু গঠনগত শ্রেণী বিভাগটা দেখলাম। এরপরে রয়েছে বাক্যের অর্থগত শ্রেণী বিভাগ। এই অর্থগত শ্রেণী বিভাগটাই কিন্তু একটু বেশি আর কি, যে একটু বড় শ্রেণী বিভাগটা। তার মধ্যে দেখো আমাদের এই অর্থগত শ্রেণী বিভাগটির মধ্যে প্রথমে রয়েছে বিবৃতিমূলক বাক্য, মানে বাক্যটা কোন রকম সেটাকে আমরা বলছি অর্থগত শ্রেণী বিভাগ।
তো বিবৃতিমূলক বাক্য কোনগুলো? বিবৃতিমূলক বাক্য হচ্ছে যে সাধারণভাবে হাবাচক এবং নাবাচক যে কথাগুলো আমরা বলি, যে আমি বাড়ি যাব, এটা কিন্তু একটা ইনফরমেশন দেওয়া। আবার আমি বাড়ি যাব না, এটাও একটা। তার মানে হাবাচক এবং নাবাচক যে বাক্যগুলো, সেগুলোকেই তোমার বিবৃতিমূলক বাক্য বলা হয়। আশা করি আমরা এটা বুঝতে পারছি, বিবৃতিমূলক বাক্য। এরপরে রয়েছে প্রশ্নবোধক বাক্য। তাহলে প্রশ্নবোধক বাক্যটা তো খুব সহজেই বুঝতে পারো, যেই বাক্য দ্বারা কোনো প্রশ্ন করা হয়, যেমন তোমার নাম কি, এটাকে বলা হয় প্রশ্নবোধক বাক্য। 3 নম্বরে রয়েছে অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞাসূচক বাক্যগুলো হচ্ছে আমাদের যে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, এইগুলো যেটা যেমন উপদেশ দিচ্ছে যে তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, বা এখন এই কাজটি করো, আদেশ দিচ্ছে। তো এইভাবে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি যে বাক্যগুলোর মাধ্যমে বোঝায় তাকে আমরা বলি অনুজ্ঞাসূচক বাক্য। এরপরে রয়েছে ইচ্ছাসূচক বাক্য। ইচ্ছাসূচক বাক্যতে মূলত কি, কোনো একটা আকাঙ্ক্ষা প্রকাশিত হয়, আকাঙ্ক্ষা, ইচ্ছা প্রকাশিত হয়। আমি যদি অনেক ভালো রেজাল্ট করতে পারি, এ ধরনের একটি আকাঙ্ক্ষা কিন্তু আমাদের যে বাক্যগুলোতে প্রকাশিত হয়, তাহলে আমরা দেখব যে এটা ইচ্ছাসূচক বাক্য। তারপরে বাক্যটি হচ্ছে কার্যকারণাত্মক বাক্য। কার্যকারণাত্মক বাক্যটা হলো যে এই একটি কারণের, মানে একটি কারণের ফলে একটি কাজ যখন সংঘটিত হয়, অর্থাৎ একটা শর্ত থাকবে এবং শর্তের বহিঃপ্রকাশ থাকবে, এই কারণ এবং কার্য সম্পাদিত হবে, সেটাকে বলা হচ্ছে কার্যকারণাত্মক বাক্য। যেহেতু তিনি আমার বন্ধু, তাই আমি তাকে সাহায্য করেছি। এই যে সাহায্য করার কারণটা কি? কারণ সে আমার বন্ধু। তো এইভাবে কিন্তু আমরা দেখব কার্যকারণাত্মক বাক্যগুলো, বাক্যটি সংগঠিত হওয়ার পেছনে একটি কারণ বিদ্যমান থাকে। তারপরে রয়েছে সন্দেহদ্যোতক বাক্য। সন্দেহদ্যোতক বাক্যটা বোঝা যাচ্ছে যে কোনো একটি সংশয় প্রকাশ করার ক্ষেত্রে, উনি কি সঠিক সময়ে ট্রেন ধরতে পারবেন, তার কি শরীরটা ভালো আছে। তো এই যে বিভিন্ন রকম যে সংশয় প্রকাশ করা হয়, এই বাক্যগুলোকে আমরা বলি সংশয়বোচক বাক্য। আর সবশেষে একটা বাক্য আছে, সেটা হলো আবেগসূচক বাক্য। আমরা কিছু কিছু বাক্যের মাধ্যমে কিন্তু বক্তা কি করে, আবেগ প্রকাশ করে। বাহ, কি সুন্দর ফুল, একটা আবেগ প্রকাশ করে, উফ কি ভয়ঙ্কর দৃশ্য। এই জাতীয় যে বাক্যগুলো, সেগুলোকে আমরা বলি আবেগসূচক বাক্য। তাহলে বাক্যের শ্রেণী বিভাগ আমরা দেখলাম। আমরা কিন্তু দেখেছি যে অংশগতভাবে 2 রকম, উদ্দেশ্য এবং বিধেয়। খণ্ডগতভাবে 2 রকম দেখেছি আমরা, প্রধান খণ্ড বাক্য আর অপ্রধান খণ্ড বাক্য। গঠনগত, যেটা মূলত বাক্যের শ্রেণী বিভাগে মূলত এটাকেই বোঝানো হয়, যে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। আর অর্থগতভাবে আমরা কিন্তু দেখলাম এই বিবৃতিমূলক বাক্য, প্রশ্নসূচক বাক্য, অনুজ্ঞাসূচক, ইচ্ছাসূচক, কার্যকারণাত্মক, সন্দেহদ্যোতক এবং আবেগসূচক। এভাবে আমরা দেখে নিলাম। এখন আমরা আরেকটি বিষয়ে যাব। আমরা সম্প্রসারকও দেখে ফেলেছি, খণ্ডবাক্য দেখে ফেলেছি। আমরা এখন যে বিষয়টিতে যেতে চাই, সেটি হলো তোমার একটি সার্থক বাক্যের গুণাবলী। এই অংশটা আমরা একটু আলোচনা করতে চাই। আসলে আমরা আগেই কিন্তু বলেছি যে বাক্য হতে গেলে বাক্যের কিন্তু কি সুশৃঙ্খল পদবিন্যাস, এই কথাটি বলেছি। সুশৃঙ্খলভাবে বাক্যটিকে বিন্যস্ত করতে হবে। তুমি যদি বলো যে আমি সকালে স্কুলে রিকশায় নাস্তা খেয়ে গেলাম, এরকম বললে কিন্তু কোনো বাক্য হবে না। কিন্তু তুমি যদি বলো আমি সকালে নাস্তা খেয়ে রিকশায় স্কুলে গেলাম, তাহলে কিন্তু এটা কি অর্থপূর্ণ হলো, সামগ্রিক। তাহলে এইভাবে তোমাকে কিন্তু সাজিয়ে বলতে হবে। শব্দগুলো আছে ঠিকই, সেই শব্দ যদি এলোমেলো করে দিই আমরা, তাহলে সেটা বাক্য হবে না। বাক্য হতে হলে সুশৃঙ্খল পদবিন্যাস হতে হবে। এই বাক্য সার্থক হওয়ার ক্ষেত্রে কিন্তু 3টি প্রধান গুণ আছে, এটা তোমরা সবাই জানো। বলা হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি আর যোগ্যতা। আকাঙ্ক্ষা কি? আকাঙ্ক্ষা হচ্ছে একটি পদ শোনার পরে আরেকটি পদ শোনার ইচ্ছা। বাক্যটির অর্থ মানে পুরোপুরি যে শোনার ইচ্ছাটাকে কিন্তু সম্পূর্ণ করতে হবে। প্রতিদিন সকালে এটুক বলে যদি থেমে যায়, তাহলে তো বাক্যটা হলো না। আর যদি বলে প্রতিদিন সকালে সূর্য ওঠে, তাহলে বাক্যটা শেষ হয়েছে, আকাঙ্ক্ষার পরিসমাপ্তি ঘটেছে। এই যে আকাঙ্ক্ষা যদি পরিসমাপ্তি না হয়, তাহলে একটি সার্থক বাক্য হয় না। আমি বিকেলে কলেজে গিয়ে আর বললাম না, তো তাহলে তো এটা হলো না। আমি বিকেলে কলেজে গিয়ে, আকাঙ্ক্ষাটা শেষ হয়নি। কিন্তু যদি বলি আমি বিকেলে কলেজে গিয়ে ফুটবল খেলি, তাহলে কিন্তু বাক্যটি সম্পূর্ণ হয়। তাহলে একটি বাক্যের মধ্যে আকাঙ্ক্ষা থাকতেই হবে, আকাঙ্ক্ষা গুণের পরিসমাপ্তি ঘটতে হবে। আর আসক্তি, যেটা আসক্তি হলো কি তোমার সুশৃঙ্খল, ওই যে কথাটা বলছিলাম যে সুশৃঙ্খল পদবিন্যাস।
এখানে বিশৃঙ্খলভাবে যদি পথটাকে আমরা এলোমেলোভাবে সাজিয়ে রাখি, কাল পুরস্কার স্কুলে আমাদের অনুষ্ঠিত বিতরণী হবে, এরকমভাবে বললে কিন্তু আসক্তি গুণটা থাকলো না। তোমাকে বলতে হবে যে কাল আমাদের স্কুলে পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হবে, এইভাবে কিন্তু সাজিয়ে বলতে হবে কথাটা। তাহলে কিন্তু তোমার বাক্যটির মধ্যে আসক্তি থাকবে। আর যোগ্যতা যেটা, যোগ্যতা হচ্ছে অর্থগত এবং ভাবগত মিল বিন্যাস। বাক্যটা আমরা যে বলবো, বাক্যের অর্থ এবং ভাবে মিল থাকতে হবে। আমরা কিন্তু এমন বাক্য বলবো না যেটা অর্থ এবং ভাবের মিল নেই। যেমন আমরা যদি বলি গরু আকাশে উড়ে, তাহলে গরু তো আসলে আকাশে উঠতে পারে না, বলতে হবে পাখি আকাশে উড়ে। আর গরুর সাথে বলতে হবে গরু মাঠে ঘাস খায়। তাহলে যেটার সাথে যেটা মানে বলা যায় যে অর্থপূর্ণ হয়, এইভাবে আমাদের বলতে হবে। মাছ আকাশে উড়ে বললে কিন্তু হবে না। তো এইভাবে তাহলে সেটা আসক্তি তোমার কিন্তু থাকবে না। এই আসক্তি থাকার জন্য বেশ কিছু বিষয় কিন্তু থাকতে হয়। 1 নম্বর হচ্ছে তোমার কি রীতিসিদ্ধ অর্থবাচকতা। আমাদের বাক্যের যে শব্দগুলো আমরা বলি সেটা রীতিসিদ্ধ হতে হয়। বাক্য কিন্তু প্রকৃতি প্রত্যয় অনুযায়ী অনেক সময় গঠিত হয়, কিন্তু দেখা যায় রীতিসিদ্ধ বলতে আমরা একটু কিন্তু মূল বিষয়গুলো আমি আলোচনা করতে চাই। বেশি ডিটেলে গেলে অনেক সময় লাগবে, এগুলো তোমরা জানো, কিন্তু মূল পয়েন্টগুলোকে আমি ফোকাস করতে চাচ্ছি। রীতিসিদ্ধ অর্থবাচকতাটা কি? সেটা হলো যে যেই অর্থে শব্দটা ব্যবহৃত হয় সেই অর্থে আমাদেরকে প্রয়োগ করতে হবে। আমরা যেমন দেখো একটা শব্দ যে বাধিত, আমরা ওই অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু লিখি যে অনুগ্রহ করে আমার প্রার্থনাটি মঞ্জুর করে আমাকে বাধিত করবেন। তো বাধিত এটা কিন্তু তোমার শব্দটা শাব্দিক অর্থ হয়ে যায় বাধাপ্রাপ্ত। তা আমরা কি একজনকে অনুগ্রহ করে বাধাপ্রাপ্ত করতে বলবো আমাকে? আসলে আমরা তো বাধিত সেই অর্থে ব্যবহার করি নাই, আমরা বাধিতটি ব্যবহার করেছি কৃতজ্ঞ করবেন এই অর্থে। তাহলে এইভাবে রীতিসিদ্ধ অর্থবাচকতাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে তুমি শব্দটি কোন রীতিতে ব্যবহৃত হয় সেটা তোমাকে মেনটেন করতে হবে। তারপরে একটা বিষয় দেখো, বলেছে বাহুল্য বর্জন। বাক্যের মধ্যে অপ্রয়োজনীয় বাহুল্য কিন্তু করা যাবে না। বাহুল্য থাকলে বাক্যটি নষ্ট হয়ে যায়, বাহুল্য বর্জন করতে হবে। যদি আমরা বলি যে সবগুলো বা সকল ছাত্ররাই ক্লাসে উপস্থিত, তাহলে সকল আবার ছাত্ররাই দুইটা কিন্তু বহুবচন হয়েছে। এখানে তোমার সকল ছাত্র ক্লাসে উপস্থিত বললেই হয়। তাহলে তোমাকে খেয়াল করতে হবে যেটা বাহুল্য, সকল মানুষেরা মরণশীল, তো এই বাক্যটা কিন্তু সুন্দর বাক্য হয় নাই, এবং একটা ভুল বা বলা যায় যে অসুন্দর এবং ভ্রান্ত একটা বাক্য হয়েছে। বলতে হবে মানুষ মরণশীল। তাহলে এইভাবে কিন্তু বাক্যের মধ্যে কোনো বাহুল্য থাকলে সেই বাক্যটিকে আমরা সার্থক বাক্য বলি না। তারপরে রয়েছে তোমার দুর্বোধ্যতা পরিহার। বাক্যের মধ্যে দুর্বোধ্যতা থাকলে বাক্যের অর্থপূর্ণ হবে না। এই জন্য দুর্বোধ্য শব্দ বাদ দিয়ে সহজ শব্দ ব্যবহার করতে হবে। যেমন তুমি আমার সাথে প্রপঞ্চ করেছো। প্রপঞ্চ তো অনেকে বুঝে না, প্রপঞ্চ কি? এটা একটা সংস্কৃত শব্দ, এখন এটার ব্যবহারও হয় না সেইভাবে। এটার অর্থ তোমার কি? ছলনা বা প্রতারণা। তো প্রপঞ্চ না করে ছলনা করেছো বললে সহজ, যার উদ্দেশ্যে বলা হবে সে বুঝবে। তুমি আমার সাথে ছলনা করেছো বা তুমি আমার সাথে প্রতারণা করেছো। এইভাবে দুর্বোধ্য শব্দকে বাদ দিয়ে সহজ এবং গ্রহণযোগ্য শব্দ ব্যবহার করতে হবে। তারপরে হচ্ছে উপমা এবং অলংকারের সঠিক ব্যবহার। যে উপমা, যে অলংকার তুমি ব্যবহার করবে ওটা কিন্তু সঠিক যেন হয়। উপমার ভুল প্রয়োগ হলে ওটা অর্থহীন বাক্য হয়ে যায়। যেমন আমরা যদি বলি যে আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো, তো মন্দির তো হচ্ছে কি আরাধনার স্থান, পূজার স্থান। তাহলে সেখানে হৃদয় মন্দিরে তো আর বীজ বপন করা হয় না। বলতে হবে হৃদয়কে, তাহলে তোমার উপমাটা মন্দিরের সাথে না দিয়ে ক্ষেতের সাথে দিতে হবে। আমার হৃদয় ক্ষেতে বা হৃদয় ক্ষেত্রে আশার বীজ উক্ত হলো। তাহলে তোমাকে এমনভাবে উপমাটা দিতে হবে যে উপমাটা কি বাক্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। না হলে কিন্তু ওই তোমার বাক্যের গুণ নষ্ট হয়ে যাবে, বাক্যটা অশুদ্ধ বা একটা ভুল বাক্যতে পরিণত হবে। তারপর বলেছে বাগধারা সঠিক প্রয়োগ থাকতে হবে। বাগধারা আমরা জানি যে এটা আমাদের ভাষার একটি শক্তিশালী একটি অংশ। বাগধারার মধ্যে দিয়ে কি হয় যে মানে আমরা একটা বিশেষ অর্থে কোনো একটি শব্দাংশকে প্রয়োগ করে থাকি। যেমন আমরা যদি বলি যে পটল তোলা, এখন পটল তোলা মানে তো পটল গাছ থেকে পটল ছিঁড়ছে তা না, পটল তোলা মানে হচ্ছে মৃত্যুবরণ করা। তাহলে ওই অর্থটা কিন্তু খেয়াল রাখতে হবে যে কোন অর্থে। যে অরণ্যে রোদন,
এটা হলো কি নিষ্ফল আবেদন। এখন তুমি যদি ওই অরণ্যে রোদন আমরা একটা বাক্যের মধ্যে বললাম যে মহাজনের কাছে অর্থ ধার চেয়ে কি লাভ, এটা তো অরণ্যে রোদন মাত্র, মানে নিষ্ফল আবেদন মাত্র। এখন এই অরণ্যে রোদনের জায়গায় তুমি যদি বলো বনে কান্না, বনে ক্রন্দন, বনে কান্না, তাহলে কিন্তু ওই বাগধারার যে সৌন্দর্যটা সেটা থাকলো না। এবং অনেক ক্ষেত্রে অর্থ যে পটল তোলাতে তো অর্থই চেঞ্জ হয়ে যাবে। তিনি মারা গেছেন, এখানে আমরা বলছি তিনি পটল তুলেছেন, তো অন্য লোক ভাববে তিনি কি পটল কোন গাছ থেকে কার গাছ থেকে পটল তুলেছেন, পুরো মানে অন্যরকম বুঝে যাবে। তাহলে আমাদের দেখতে হবে যে বাগধারা আসলে যেই অর্থে ব্যবহার করা হয় সেই অর্থেই ধরতে হবে, এবং বাগধারা শব্দগুলো আমাদেরকে অপরিবর্তিতভাবে ব্যবহার করতে হবে। গুরু চণ্ডালী দোষ পরিহার, এটা আমাদের কিন্তু একটি বিষয় আছে বাক্যের ভিতরে। আমরা কি করি, অনেকে সাধু এবং চলিত ভাষার মিশ্রণ ঘটিয়ে ফেলি। তো সার্থক বাক্য হতে গেলে কিন্তু এই সাধু এবং চলিত ভাষার মিশ্রণ করা যাবে না। গুরু চণ্ডালী দোষ এটাকে পরিহার করতে হবে। সাধু ভাষায় লিখলে কোনো বাক্য সেটা সাধু ভাষায় লিখবেন, আবার যেটা চলিত ভাষায় সেটা চলিত ভাষায় লিখবেন। আমরা তো এখন চলিত ভাষা ব্যবহার করি আমাদের কথায়, আমাদের লেখায়, সব ক্ষেত্রে। তাহলে আমাদের কিন্তু ওই চলিত ভাষার মধ্যে আমরা সাধু ভাষার একটা প্রয়োগ আমরা কিন্তু ঘটিয়ে যদি ফেলি, তাহলে সেটিকে আমরা বলবো গুরুচণ্ডালী দোষ, সেটা করা যাবে না। আর হচ্ছে কি যথার্থ শব্দের প্রয়োগ, যেই অংশে যেই শব্দটি দরকার সেই শব্দটি ব্যবহার করতে হবে। শব্দের জায়গায় যদি আমরা ভুল শব্দ ব্যবহার করে ফেলি, তাহলে তোমার বাক্যটি হবে না, অর্থপূর্ণ হবে না। অনেক সময় অনেকে না বুঝে ভুল শব্দ দিয়ে ফেলে। আমাদের শব্দ কিন্তু প্রচুর শব্দ আছে বাংলা ভাষায়, এবং এই শব্দ ভাণ্ডার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। আমরা অনেক সময় কিন্তু, আমি তোমাদের একটা পরিচিত উদাহরণ দিই। তোমরা অনেক সময় পরীক্ষার হলে লিখতে গিয়ে একটা প্রশ্ন লিখছো, লেখো যে নিচে উদাহরণ দেওয়া হলো বা নিচে উদাহরণ দেয়া হলো। এই যে দেয়া হলো, দেয়া কিন্তু কোনো শব্দ আমাদের ডিকশনারিতে এইভাবে নাই। আমাদের হবে দেওয়া হলো। হ্যাঁ, দেয়া একটা শব্দ আছে, তুলনামূলক কম পরিচালিত, কিন্তু দেয়া, ওটা দেওয়া আর দেয়া এক জিনিস না। দেয়া শব্দটির অর্থ হচ্ছে মেঘ, মেঘ। তাহলে যদি বলো যে নিচে উদাহরণ দেয়া হলো, তার মানে কি নিচে উদাহরণ মেঘ হলো, এটা কোনো অর্থ হয়? অর্থ হয় না। তাই যে লিখছেন যে উদাহরণ দেয়া হলো, সে কিন্তু আসলে এটার অর্থ যে মেঘ এটা জানেন না। উনি ভেবেছেন যে নিচে উদাহরণ দেওয়া হলো, দেওয়ার জায়গায় সে বলছে দেয়া। এইভাবে কিন্তু এই যে দেয়া কোনো শব্দ কিন্তু তোমার দেওয়া অর্থে নেই। আবার অনেকে বলে যে নেয়া, নেয়াও কিন্তু নেই, দেওয়া নেওয়া। এখন হ্যাঁ, কবিতায় অনেক সময় এই কবিরা এই শব্দগুলোকে কি করেন, একটা মানে বলা যায় যে পরিবর্তিত রূপ বা মৌখিক রূপ, যে উচ্চারণের মতো করে নিয়ে আসেন অনেক ক্ষেত্রে কাব্যময়তা সৃষ্টির জন্য। ওইখান থেকেও কিন্তু অনেক সময় বিভ্রান্তি সৃষ্টিগুলো হতে পারে। কিন্তু তুমি যখন ভাষা ব্যবহার করবে, তুমি একটা প্রশ্ন লিখবে, তখন কিন্তু একজন সচেতন ছাত্র হিসেবে বাংলা সাহিত্যের ছেলে, তোমাকে কিন্তু এই বাক্যের এই সঠিক শব্দটি সঠিক জায়গায় ব্যবহার করতে হবে। ভুল শব্দ ব্যবহার করলে হবে না। এরপরে আমরা একটা বিষয় দেখব, পদক্রম। যেটা পদক্রমটা খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস, যে পদের আসলে কোথায় কোথায় আমরা কোন পদ ব্যবহার করব। দেখো, ইংরেজি ভাষায় যে পদক্রম এবং বাংলা ভাষায় পদক্রমে অনেক পার্থক্য আছে। ইংরেজি ভাষায় বলে কি যে আই ইট রাইস, ক্রিয়াপদটা কিন্তু বাক্যের মাঝখানে বসে। আর বাংলায় বলছে আমি ভাত খাই, তাহলে খাইটা কিন্তু বাংলায় শেষে বসলো। আমরা দেখবো আমাদের বাংলা পদক্রমের মূল যেটা ধারা, একেবারে বেসিক যে জিনিসটা, সেটা হলো যে মূল কথাটা মনে রাখবে, কর্তা, কর্ম, ক্রিয়া। কর্তা কিন্তু সবার আগে বসবে সাধারণত, তারপরে কর্ম, তারপরে ক্রিয়া। ক্রিয়াটা বাক্যের শেষে বসবে। এটা হচ্ছে বাংলা বাক্য গঠন রীতির যে পদক্রম। এখন এটা এই মূল কথাটা জেনে আমরা একটা কথা দেখি। যেমন বলেছে, বাক্যে কর্তা আগে বসে, কর্ম তারপরে বসে, ক্রিয়া শেষে বসে। যে কথাটা আমি বললাম, কর্তা, কর্ম, ক্রিয়া, এইভাবে কিন্তু আমাদের পদের ক্রম হয়ে থাকে। কিছু কিছু পরিবর্তন যে মাঝে মাঝে হবে না তা নয়। পদক্রমের কিছু নিয়ম যদি আমরা একটু দেখি, বাক্যের প্রথমে কর্তা, তারপরে কর্ম এবং শেষে ক্রিয়া বসবে, এটা তো আমি আগেই বলেছি। বাক্যে যদি স্থান এবং কালের উল্লেখ থাকে, তাহলে কর্তার পরে এবং কর্মের পূর্বে বসবে। অনেক সময় স্থানের উল্লেখ থাকে বা কালের সময়ের উল্লেখ থাকে, তখন এটা কর্তার পরে এবং কর্মের আগে বসবে। যেমন একটা উদাহরণ দেখো, ছেলেরা বিকালে বল খেলে। ছেলে কিন্তু যখন আমরা বলি ছেলেরা বল খেলে, তাহলে ছেলে হচ্ছে এখানে কর্তা, তারপরে কি কর্ম বল, আর খেলে হচ্ছে ক্রিয়া। ছেলেরা বল খেলে, কর্তা, কর্ম, ক্রিয়া। কিন্তু যদি সময়ের উল্লেখ থাকে বা স্থানের উল্লেখ থাকে, যে বিকালে,
তাহলে কর্তার পরে বসছে। ছেলেরা বিকালে বল খেলে, তার মানে কর্তা আগে, তারপরে স্থান, তারপরে কর্ম। কর্তা এবং কর্মের মাঝখানে কিন্তু স্থান সময়। ছেলেরা বিকাল 5টায় বল খেলে, ছেলেরা বিকাল 5টায় মাঠে বল খেলে। তো এইভাবে কিন্তু আমরা দেখবো যে মাঝখানে পড়ে যাচ্ছে, কর্তা এবং কর্মের মাঝখানে আমাদের এই যে স্থান সময় এগুলো কিন্তু পড়ে যাচ্ছে। তো এভাবে আমাদেরকে ব্যবহারটা করতে হবে। আরেকটা বিষয় দেখো, সেটা হচ্ছে দ্বিকর্ম ক্রিয়ার গৌণ কর্মটি মুখ্য কর্মের পূর্বে বসবে। গৌণ কর্মটি মুখ্য কর্মের পূর্বে বসবে। দ্বিকর্ম ক্রিয়া আমরা কাকে বলি? যে বাক্যে ক্রিয়াপদের সাথে কি দুইটি কর্মপদ আছে, যদি একাধিক কর্মপদ থাকে ওটাকে আমরা বলি দ্বিকর্ম ক্রিয়া, ওই ক্রিয়াপদটাকে। তো ওই যে যার একাধিক কর্মপদ আছে, এই কর্মপদের মধ্যে আবার একাধিক, মানে আমরা জানি কর্মপদ দুই ধরনের, একটি হচ্ছে তোমার মুখ্য কর্ম আর একটি গৌণ কর্ম। এখন মুখ্য কর্ম কোনটা এটাও নিশ্চয়ই তোমরা জানো। মুখ্য কর্ম হচ্ছে বস্তুবাচক যে কর্মটি, আর গৌণ কর্ম হচ্ছে ব্যক্তিবাচক কর্ম। তাই একটা উদাহরণ তুমি দেখো, যেমন বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, এখানে কিন্তু দিয়েছেনটা ক্রিয়াপদ, আর এটার মধ্যে তোমার দুইটা কর্মপদ আছে। তোমরা জানো যে ক্রিয়াপদকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে কিন্তু কর্মপদ পাওয়া যায়। তাহলে কি দিয়েছেন? কলম দিয়েছেন। কাকে দিয়েছেন? আমাকে দিয়েছেন। তাহলে বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। এখানে আমরা দেখব যে মুখ্য কর্ম যেটি, বস্তুবাচকটা মুখ্য কর্ম, সেটা কিন্তু পরে বসবে, আর ব্যক্তিবাচকটা গৌণ কর্ম, গৌণ কর্মটা কিন্তু আগে বসবে। বাবা আমাকেটা আগে বসলো, আমাকে একটি কলম কিনে, কলমটা পরে বসলো। তাহলে ব্যক্তিটাই কিন্তু এখানে গৌণ কর্ম, বস্তুটাই হচ্ছে মুখ্য কর্ম। এবং বলা হচ্ছে যে গৌণ কর্মটি আগে বসবে, ব্যক্তিবাচকটি আগে বসবে, মুখ্য কর্মটি আগে পরে বসবে। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এটা দেখাচ্ছেনটা ক্রিয়াপদ। এটা কি বুঝতে পারো যে এখানে কর্মপদের মধ্যে কোনটা কোনটা কর্ম? মনে রাখবে যে ক্রিয়াকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে কর্মপদ পাওয়া যায়। কি দেখাচ্ছেন? চাঁদ। কাকে দেখাচ্ছেন? আমাকে। এখন দুইটা কর্মপদ তুমি পেলে। দুইটা কর্মের মধ্যে যেটা ব্যক্তিবাচক সেটা হচ্ছে তোমার গৌণ কর্ম, আর যেটা বস্তুবাচক সেটা মুখ্য কর্ম। বলেছে যে তোমার মুখ্য কর্মটা পরে বসবে আর গৌণ কর্মটা আগে বসবে, ব্যক্তিবাচকটা আগে বসবে। যেমন মা শিশুকে, এই শিশুটা কিন্তু আগে বসলো, চাঁদ, চাঁদটা কিন্তু তার পরে বসলো। তার মানে দ্বিকর্ম ক্রিয়ার এটা একটু মনে রাখবে যে আগে ব্যক্তিবাচকটা বসবে, পরে বস্তুবাচকটা বসবে, যদি দুইটা কর্ম থাকে। তাহলে সেই ক্ষেত্রে কর্তার বিশেষণ কর্তার পূর্বে বসবে। কর্তা তো আমরা জানি যে আগে বসে, যেমন রহিম ভাত খায়, রহিমটা হচ্ছে কর্তা। কিন্তু কর্তার সাথে যদি কোনো বিশেষণ থাকে তাহলে এই বিশেষণটা কর্তার আগে বসবে। বুদ্ধিমান রহিম ভাত খায়, কর্মঠ রহিম ভাত খায়, তার সাথে যে কোনো একটা অ্যাডজেক্টিভ। যেমন এখানে একটা উদাহরণ দেখো, বলা হয়েছে ফর্সা লোকটি প্রতিদিন বাগানে হাঁটে। তো লোকটি কিন্তু এখানে কর্তা, তার সাথে তার অ্যাডজেক্টিভ দিয়েছে ফর্সা। ফর্সা লোকটি প্রতিদিন হাঁটে, বা লম্বা লোকটি প্রতিদিন হাঁটে, যাই বলুক না কেন, তার সাথে যে অ্যাডজেক্টিভ, অর্থাৎ কর্তার অ্যাডজেক্টিভটা কর্তার আগে বসবে, এটাই এখানে বলা হয়েছে। ঠিক তেমনি ক্রিয়ার বিশেষণটি ক্রিয়ার পূর্বে বসবে। ক্রিয়ার সাথে যদি কোনো বিশেষণ থাকে সেটা ক্রিয়ার আগে বসবে। যেমন তুমি এখানে যে উদাহরণ থাকুক, আমি একটা সহজ উদাহরণ দিই। যেমন গাড়ি চলে, এই যে গাড়ি চলে, দেখো একটা কিন্তু তোমার ক্রিয়াপদ কোনটা এখানে? চলে। তো তার সাথে যদি তুমি একটা অ্যাডজেক্টিভ নাও, গাড়ি দ্রুত বেগে চলে, বা গাড়ি দ্রুত চলে, এই দ্রুতটা কিন্তু ক্রিয়াপদের আগে বসলো। এভাবে আমাদের কর্তার সাথে বসা ব্যবহৃত বিশেষণটি কর্তার আগে বসবে, আর ক্রিয়াপদের সাথে ব্যবহৃত বিশেষণটি ক্রিয়াপদের আগে বসবে। তো মূলত এই ছিল আমাদের আলোচনা। আসলে আমরা কিন্তু বাক্য সম্পর্কে মোটামুটি একদম আদ্যপ্রান্ত আলোচনা করে ফেললাম। বাক্য কাকে বলে আমরা দেখলাম যে মূলত সুশৃঙ্খল পদবিন্যাসই হচ্ছে বাক্য, এবং বাক্য হচ্ছে ভাষার উপাদান, যার মধ্যে দিয়ে আমরা মনের ভাব প্রকাশ করি। আমরা আমাদের যে মনের ভাবটা সেটা অন্যের কাছে প্রকাশ করি। মূল কথা হচ্ছে সুশৃঙ্খলভাবে একটা পদবিন্যাস করতে হবে। আর আমরা বাক্যের শ্রেণী বিভাগ দেখলাম, আমরা কিন্তু সেটার অংশগত শ্রেণী বিভাগ দেখেছি, উদ্দেশ্য বিধেয়। আমরা কিন্তু গঠনগত শ্রেণী বিভাগ দেখেছি, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। আমরা অর্থগত শ্রেণী বিভাগও দেখেছি, তাই না? বিবৃতিমূলক বাক্য, প্রশ্নমূলক বাক্য, অনুজ্ঞামূলক বাক্য, তারপরে তোমার ইচ্ছামূলক বাক্য, এগুলো আমরা কিন্তু দেখেছি। আবার খণ্ডাংশ দৃষ্টিকোণ থেকে দেখেছি আমরা যে অপ্রধান খণ্ডবাক্য আর প্রধান খণ্ডবাক্য। এই সমস্ত দৃষ্টিকোণ থেকে আমরা বাক্যের শ্রেণী বিভাগগুলো আলোচনা করেছি। আমরা কিন্তু বাক্যের গুণাবলী দেখেছি যে একটি সার্থক বাক্য হতে গেলে
তিনটি গুণ লাগে, যোগ্যতা লাগে, আমাদের আকাঙ্ক্ষা থাকতে হবে, আসক্তি থাকতে হবে এবং যোগ্যতা থাকতে হবে। যোগ্যতার মধ্যে আবার অনেকগুলো বিষয় রয়েছে। রীতিসিদ্ধ অর্থবাচকতা হতে হবে, গুরুচণ্ডালী দোষ থাকা যাবে না, তারপরে বাহুল্য বর্জন করতে হবে, আমাদের কিন্তু সেই বিষয়গুলো আমরা, তারপর উপমা শুদ্ধ প্রয়োগ করতে হবে, তারপরে যথার্থ শব্দের প্রয়োগ করতে হবে। এই বিষয়গুলো আমরা কিন্তু যোগ্যতার মধ্যে দেখেছি। আর সবশেষে আমরা যেটা দেখেছি সেটা হলো যে বাক্যের যে পদের যে ক্রম, আমরা বলেছি কর্তা, কর্ম এবং ক্রিয়া, এভাবে একটি বাংলা বাক্যে পদের ক্রম হয়ে থাকে। এবং তার সাথে তোমার যদি কর্তার সাথে কোনো বিশেষণ থাকে সেটা কর্তার আগে বসবে, তোমার ক্রিয়ার সাথে কোনো বিশেষণ থাকলে ক্রিয়ার আগে বসবে। এভাবে কিন্তু আমরা দেখেছি। আশা করি আজকের ক্লাসটি তোমাদের কাছে ভালো লাগবে, তোমরা উপকৃত হবে এবং বাক্য সম্পর্কে কিন্তু একটি আদ্যপান্ত ধারণা আমাদের হয়ে যাবে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। এর পরের ক্লাসে আমরা নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফিজ।